আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। 2021 সালের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ফিনান্স ব্যাংকের নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ দিয়েছে, যেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আমাদের প্রথম হচ্ছে অর্থায়নের ক্রমবিকাশের উপরে একটা নিবন্ধ রচনা করতে বলছে। একটু খেয়াল করো, আমরা রচনা করার সিস্টেমটা তো ভালো করে জানি। প্রথমে ভূমিকা দিতে হবে। আমি যদি ভূমিকা নিয়ে একটু কাজ আলোচনা করি, যেহেতু এটা অর্থায়ন ব্যবস্থাপনা, এটা নিয়ে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। সরকারকে নিজ দেশের সার্বিক উন্নয়নে অনেক অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ আমরা একটু যদি খেয়াল করি, একটা রাষ্ট্রপ্রধান যখন দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, তখন কিন্তু তার অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ ব্যয় সার্বিক কোনো কোন কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়েছে বা নির্ধারণ করা হয়েছে, মূলত আমরা সেগুলোকে অর্থায়ন বলতে পারি। এরপরে যদি আমরা একটু অর্থায়নের ধারণা নিয়ে আলোচনা করি, এখানে আমাদের অর্থের সংজ্ঞাটা চলে আসবে। অর্থাৎ কোন উৎস থেকে কী পরিমাণ অর্থ বা তহবিল সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থটা আমরা কোথায় বিনিয়োগ করব, কিভাবে বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব হবে, এই সংক্রান্ত বাস্তবায়নটাই হচ্ছে আমাদের মূলত অর্থায়ন। এরপর আমরা একটু ব্যাখ্যা দিয়েছি। এখানে একজন ব্যবসায়ী স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে তহবিল ব্যবস্থাপনার মাধ্যমে। অর্থাৎ আমি যেখানে মূলধন বিনিয়োগ করব, সেই মূলধনটাকে আমরা কিভাবে পরিচালনা করব, আমরা বলতে পারি পরিচালনা হচ্ছে কি বলতো, তহবিল ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের মুনাফার যে সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো, যদি সঠিকভাবে সেটা ব্যবস্থাপনা করা যেতে পারে। এরপর আসছে আমাদের অর্থায়নের ক্রমবিকাশ। এই বিকাশ এখানে আমাদের সপ্তদশ শতাব্দীর শিল্পী বিপ্লবের পরে উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষিত বিভাজিত পরীক্ষার মাধ্যমে উৎপাদন উৎকর্ষ লাভ করে। এরপরে আমাদের মূলত যদি আমরা আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আমরা ক্রমবিকাশটা নিয়ে কি আলোচনা করব। এখানে আমাদের অর্থায়ন ক্রমোন্নয়ন ধারাকে পর্যায়ক্রমিক উপস্থাপন করে আমি তোমাদের দেখাইছি। একটু খেয়াল করে, এখানে বলা আছে 1930-এর পূর্ব দশক, এরপর হচ্ছে 10-30-এর দশক, এরপর হচ্ছে 1940-এর দশক, 1950-এর দশক, 1960-এর দশক, এরপরে 1970 দশক, এরপর 1980-র দশক, এরপরে আমাদের আসতেছে 1990-এর দশক ও বর্তমানে যে আধুনিক অর্থায়নের সূচনা হয়েছে এই দশকে। বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে, বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়নে এই সময় আন্তর্জাতিকতা লাভ করে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোনো পণ্য প্রস্তুত করা বা বিক্রয় করে লাভজনক সেটা বিবেচনা করে, আরেকটি বিশ্বের কোনো মূলধনী বাজার কি প্রকৃতি কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক। এইসব বিষয় নিয়ে আমরা মূলত অর্থায়নের ক্রমবিকাশটা আলোচনা করেছে। সুতরাং এরপরে আমরা আসবো উপসংহারে। উপসংহারটা হচ্ছে আবার শেষে আমাদের কিছু কথা থাকে, সেটা হচ্ছে সংক্ষেপে বলা যেতে পারে, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্য ব্যবহার করতে হয়। অর্থাৎ একটা ব্যবসায়ী যখন বা একজন প্রতিষ্ঠান মালিক যখন কোনো প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগ করবে, সেই অর্থটা তাকে অবশ্যই সেটা দেখে শুনে ব্যয় করে মুনাফা অর্জনের জন্য তাকে প্রস্তুত হতে হবে। এক্ষেত্রে একজন ব্যবসায়ী উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখতে হবে। অবশ্যই তুমি কি উৎপাদন করতেছো এবং বিক্রয় খরচ অবশ্যই তোমার সবচেয়ে কম রাখতে হবে। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। আর এভাবে অর্থায়নের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ব্যবসা অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওটিএস এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। তোমাদের ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেল থেকে যাচ্ছে, সুতরাং সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটা আমরা খেয়াল করব। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটা একবার দেখে নিই, আমাদের কি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। আমরা একটু সেই প্রশ্নটার দিকে একবার ফিরে যাচ্ছি। প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল, a short report of all the most important information on a person or subject on the father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বন্ধুরা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদের একটি ফ্যাক্ট ফাইল লিখতে বলা হয়েছে। আর সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সেগুলো আমরা চলো একবার দেখে নেই। আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেটাও আমরা একবার চোখ বুলিয়ে নেই। আমাদেরকে টপিক এবং টাইটেল যেটা আছে সেটা প্রথমে একবার খেয়াল রাখতে হবে, তারপরে যে ইন্ট্রোডাকশন এবং বডি ডেসক্রিপশন এবং শেষে কনক্লুশন আছে সেটা আমরা একবার ভালো করে দেখে নিই। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি এবার অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, the founder of Bangladesh as an independent state, was born on 17 March 1920 at Tungipara in Gopalganj district. The life of Bangabandhu Sheikh Mujibur Rahman is the saga of a great leader turning people power into an armed struggle that liberated a nation. The birth of the sovereign state of Bangladesh in December 1971 after a heroic war of 9 months against the Pakistani colonial rule was the triumph of his faith in the destiny of his people. Sheikh Mujib, lovingly called Bangabandhu or Friend of Bengal, rose from the people, molded their hope and aspirations into a long battle to make it real and lasting. He was a true democrat, determined to establish justice over injustice and hatred. He came out being a triumphant and proved himself as the greatest leader of Bangladesh. Sheikh Mujibur Rahman was born in a middle-class family. His father's name is Sheikh Lutfur Rahman and his mother's name is Sheikh Saira Khatun. His parents used to adoringly call him Khoka. In 1932, Mujib entered into a class 3 at Gopalganj Public School. From very early age, Mujib showed a potential of leadership. He passed his matriculation from Gopalganj Missionary School in 1942, Intermediate of Arts from Islamia College in 1944, and BA from the same college in 1947. After the partition of India, he was admitted into University of Dhaka to study law but did not complete the course. His political life began as a humble party worker while he was still a student. He was fortunate to come in early contact with celebrated personalities like Hussein Shahid Sohrawardi and A.K. Fazlul Haq. Adolescent Mujib grew up under the gathering gloom of stormy politics as aging British Raj in India was falling apart and the Second World War was violently rocking the continents. He witnessed the ravages of the war and the stark realities of the Great Famine in 1943, in which about 5 million people lost their lives. In 1948, a movement was initiated to make Bengali one of the state language of Pakistan. This can be termed the first stirrings of the movement for an independent Bangladesh. During the language movement, Mujib was arrested and sent to jail. In 1954, Sheikh Mujib was elected a member of the then East Pakistan Assembly. He joined A.K. Fazlul Haq's United Front government as the youngest minister soon after General Ayub Khan staged a military coup in Pakistan in 1958. Sheikh Mujib was arrested once again. He was released after 14 months in prison but was re-arrested in February 1962. On February 5, 1966, he presented his 6-point program known as the Charter of Freedom of the Bengali Nation. In the Pakistani general elections held on 7 December 1970, the Awami League under Mujib's leadership won a massive majority in the provincial legislature and formed a clear majority. On March 7, in his historic speech before the millions of people, he motivated Bangladesh to take up arms and defend themselves. He indirectly declared the independence of Bangladesh. On March 25, 1971, Pakistani army cracked down on the innocent, unarmed civilians, what used to be the massacre. He declared independence in the early hours of 26 March.
Right after the proclamation, he was arrested and taken to Pakistan. Despite his arrest, Pakistan army surrendered on 16 December 1971. The father of the nation, Sheikh Mujibur Rahman, was the architect of independent Bangladesh. He is recognized as the greatest Bengali of the past 1,000 years. We owe to his charismatic leadership for making us a free nation. তো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটি শেষ করলাম। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমরা এখানে শেষ করছি। ভালো থেকো। আল্লাহ হাফেজ।